একটা সম্পর্কে যদি নাও কারো থাকতে ইচ্ছা করতো, এটা ভয়ে একটা জোর করে থাকার ব্যাপার থাকতো। মানে যেমন বাবা মায়ের সাথে ঝগড়া হলে আমি তাকে ছাড়তে পারবো না, তেমন আমার কাছে সম্পর্কও তাই। 30 বছর 40 বছর না মানুষ দম বন্ধ করে কাটিয়ে দিত, এবং তারপর না দেখছি কারুর সাথে গল্প করছে যে আমার কষ্টের জীবন আর তোকে কি বলবো, 50 বছর তো এইভাবেই কাটিয়ে দিলাম, কোনোদিন একটা মুখে রাগ কাটেনি, কোনোদিন একটা টু শব্দ করিনি। স্বামী যদি গায়ে হাত তুলতে পারে তাহলে বউও গায়ে হাত তুলতে পারে। যারা আমি দেখতে পাচ্ছি না কোনো রিলেশনে সিরিয়াস হতে পারবে না, হঠাৎ দেখছি তার বিয়ের নিউজ, আমি না তাকে বলছি বা বিয়ে করছি শুধরে গেলি, হ্যাঁ ভাই বাড়িতে প্রেশার, মানে কুল অ্যাটিটিউড। ঠিক বিয়ের 2 মাস পর আবার কিছু না কিছু কেচ্ছা শুরু করলো। এখনকার জেনারেশনের কাছে না তো সময় নেই। ওই যে জামা কাপড় জিদ্দা পরে এগুলো, জিদ্দা কি মানায়, আমি পড়লে মানাবে কিনা তাও যায়। আবিরদার মাথায় ঢুকতাম বুঝছে যে জিনির মতন, দিয়ে আবিরদার মাথাটা একটু ঘেঁটে দিতাম, যেখানেই যেত আবিরদা শুধু আমার নামই বলতো। ভাগ্য চুরি করতাম আমি, ভাগ্য চুরি করতাম। বেশিরভাগ বিচ্ছেদই মন খারাপ করায়। প্রিয় মানুষকে হারিয়ে ফেলার বিচ্ছেদ বা কোনো জিনিস যেটা খুব আত্মার ঘনিষ্ঠ তার সঙ্গে একেবারে পুরোপুরি কাট অফ রিলেশন মন খারাপ করায় অবশ্যই, কিন্তু কিছু কিছু বিচ্ছেদ মন ভালোও করায়। এই যেরকম অনুপমের গান, যা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, সেরকম। কিন্তু যেই বিষয়টি নিয়ে কথা বলার, কিন্তু যারা এই টলিপাড়ার যেই কাপলসরা যারা এই সম্পূর্ণ এই সেপারেশন বা এই ওঠানামা সম্পর্কের বিভিন্ন কি বলবো ওই উতরাই চড়াই এইগুলো কাটিয়ে দিনের পর দিন সেই প্রিয় মানুষটির হাত ধরে একসঙ্গে থেকে গিয়েছেন, তার সব ভালো মন্দ খারাপ দ্বন্দ্ব সবকিছু নিয়ে থেকে গিয়েছেন, যদি এরকম কাপলসদের রাখা হয়, একটা তালিকা করা হয়, এই প্রথম দিকে যাদের নাম থাকবে তারা অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। অবশ্যই আমাদের সঙ্গে স্টুডিওয়ে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। তোয়ালে আপনাদের দুজনকেই স্বাগত। আমি আপনি তুমি করে ফেলবো এরকম। তো আমার একটা বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে যে আমি বিচ্ছেদ নিয়ে শুরু করলাম এই কারণে, কারণ এই যে সিনেমাটার জন্য আমার প্রমোশন একসঙ্গে এসেছি, সেটা একটা কোথাও গিয়ে একটা বিচ্ছেদ রয়েছে। তোমরা এই বিচ্ছেদটাকে কিভাবে দেখো? মানে এটা একটা ওই যেটা বললাম যে কোথাও একটা ভালো লাগা আছে, না বাবা আলাদা হয়েছিস ঠিক আছে ফাইন, তুমি তোমার মতো আমি আমার মতো, নিজের জীবনটা ভালো কাটো, এরকম না একটা মন খারাপ কনস্ট্যান্ট কাজ করে যায়, সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, মানুষ, জিনিস, পোষ্য। না অ্যাকচুয়ালি বিচ্ছেদ জিনিসটা দুরকম হয়। একটা হচ্ছে যে এই দুরকম বলতে আমি যেটা বলতে চাই যে একটা কি সত্যি এই বিচ্ছেদটা কিরকম বিচ্ছেদ, মানে সেটা কি মৃত্যু তার কারণ হলো, নাকি এমনি কেউ দূরে চলে গেল, হয়তো যে ঘন ঘন দেখাটা হতো সেটা আর হবে না, এবার প্রায় অনেক বছর পর দেখা হবে বা এরকম কিছু। তো অনেকটা ডিপেন্ড করে তার উপর। যেমন চন্দ্রবিন্দুর কনসেপ্টটা হচ্ছে পুরোটাই, যে আমাদের ছবি চন্দ্রবিন্দু, ওটার কনসেপ্টটা পুরোটাই হচ্ছে যে মৃত্যু কারণ হচ্ছে বিচ্ছেদের, কাছের মানুষকে আলাদা করে দেওয়াটা, এবং সেটা তো অবশ্যই একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিলিংস। এবং এই ছবিটা যেটা বলছে যে সেটা হচ্ছে যদি সত্যি যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের যদি একটা সত্যি আলাদা জগৎ থাকতো, মৃত্যুর ওইদিকে যদি কোনো জীবন থাকতো, প্যারালাল ওয়ার্ল্ড বলতে পারো বা যেটাই বলো, তাহলে তাদের কি অনুভূতি হতো? কারণ কোথাও না কোথাও আমরা মুভ অন করে যাই, যারা বেঁচে আছে তারা কোথাও না কোথাও মুভ অন করে যায় লাইফে, বিভিন্ন কারণের জন্য হতে পারে, অন্য কোনো সুখ খুঁজে নেয়, আনন্দ খুঁজে নেয়, বাঁচার মানে খুঁজে নেয়। কিন্তু যারা মৃত্যুর পর আদার ওয়ার্ল্ডে আছে তারাও যদি ফিল করতে পারে, আমরা যদি এটা ধরে নিই যে তারাও কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে, হাঁটছে এবং ফিল করছে, তাদের তো কোনো বাহানা, মানে জীবন্ত মানুষটাকে ফিল করছে কি সেটা আমি জীবন্ত মানুষটাকে ফিল করছে না, আমি বলছি ধরো দেখতে পায় আমাদের আশেপাশেই আছে, বাট আমাদের ছুতে পারছে না, এ করতে পারছে না, তো তাদের তো কোনো বাহানা নেই মুভ অন করার। সো তাদের যদি ফিলিংস থেকে থাকে তাহলে তারা কি ফিল করছে, মানে এইটা ইজ অল, চন্দ্রবিন্দু ইজ অল অ্যাবাউট দ্যাট। সো কাছের মানুষ, মৃত্যুর ওপারের ওয়ার্ল্ডটা আর বেঁচে থাকার এপারের ওয়ার্ল্ডটা মিলে যে ক্ল্যাশটা হচ্ছে, সেইটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এবং সত্যি আমরা করতে করতে এটা ফিলও করেছি যে এরকম যদি, কারণ আমরা দেখবে অনেকের কাছে না মৃত্যুর ওপারে কি আছে আমাদের প্রচুর প্রশ্ন থাকে, অনেকের প্রশ্ন, অনেক রিসার্চ হচ্ছে, সায়েন্টিস্টরা রিসার্চ করছে যে সোল বলে কি, সোল জিনিসটা কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দ্যাট, স্বর্গ নরক এগুলো কি,
হ্যাঁ সত্যি কি পাপ করলে নরক হয় আর পুণ্য করলে স্বর্গ হয়, মানে এগুলো কি সত্যি এক্সিস্ট করে, এগুলো কিন্তু প্রচুর রিসার্চ চলছে। বাট আমাদের এইটাকে ওইভাবে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতো করে দেখিয়েছি যে সত্যি আমরা ধরে নিলাম যে হ্যাঁ আছে আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ডে কোথাও না কোথাও মৃত্যুর পর একটা জীবন আছে। তো তারা কিরকম ভাবে কাটায় যদি দেখে যে আমাদের কাছের মানুষগুলো তো সত্যি মুভ অন করে যাচ্ছে, হ্যাঁ তো তাদের আঁকড়ে ধরে রাখবো কি করে? কারণ এই যে আমাকে খ্রিস্টান দেখানো হয়েছে, এবার সেখানে এই যে কবর মানে আমার পেরেন্টস এর মারা যাবার পর যে কবর দেওয়ার পর রোজ ফুল দিতে যায়, তো ওরাও খুব খুশি হয় যে আমার ছেলে রোজ ফুল দিতে আসছে আমাকে। এবার আস্তে আস্তে ধরো এমন মুভ অন করে গেল যে ফুল আর দেওয়াটা হয়তো রেগুলারলি হচ্ছে, তখন যে কষ্টটা, তো ইটস অল অ্যাবাউট দ্যাট। ইভেন ওর ক্যারেক্টারটাও তাই, ওর হাজবেন্ডের ডেথ হয়, তো যখন হাজবেন্ডের ডেথ হয় ও এসে ফুল দেয় নিয়মিত। এবার কোথাও না কোথাও ওরও টুকটাক শখ আহ্লাদ ছিল, ও চেস প্লেয়ার হতে চেয়েছিল বড়, সংসারের চাপে হতে পারেনি। তো এখন আস্তে আস্তে যখন হাজবেন্ড নেই নেই, ওরও মনে হচ্ছে যে ওর এই চেস খেলাটা এইগুলোকে এবার একটু প্রাধান্য দিই যাতে আমি নিজে মনটা কোথাও না কোথাও একটু নিজেকে বিজি রাখতে পারি। তো ওইগুলো হতে হতে আবার ওর ওই ডেলি ওর হাজবেন্ডের কাছে গিয়ে ফুল দেওয়াটা হয়তো হয়ে উঠছে না, সো তখন ও কি ফিল করতে পারে। সো ইটস অল অ্যাবাউট দ্যাট, সো ইটস ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। ঠিক, আমি ইয়ে কাছে আসবো যে এটা তো একটা সিনেমার গল্প হলো, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি যে বিচ্ছেদটা তোমাদের জীবনে কিরকম, মানে কিরকম ভাবে নাও, মানে যেটুকু পজিটিভলি যেটা আমি বললাম সেরকম ভাবে হয় না? না এটা কি বলতো, এটা না ডিপেন্ড করছে যে মানুষের সাথে মানে কেমন সম্পর্ক এবং তার সাথে বিচ্ছেদ হওয়াতে তুমি ভালো থাকছো নাকি তার সাথে বিচ্ছেদ হওয়াতে তুমি খারাপ থাকছো। তো কিছু কিছু মানুষ ভাবে যে আমার এর সাথে বিচ্ছেদ হয়ে গেলে আমি নিজে অনেক ভালো থাকবো, তো সেটা তার ডিসিশন। কিন্তু আমার ক্ষেত্রে যদি বলো, আমার সাথে আমার বাবার যে বিচ্ছেদটা, মানে আমার বাবা যখন চলে যান আর কি, তখন সেটা একদমই ভালো থাকার মতন ছিল না আর কি। তো এই কনসেপ্টটা না যখন করতে যাই তখন গ্রেভিয়ার্ডে বসে এটাই ফিল করেছিলাম যখন আমাদের শুটিং হচ্ছিল, যে মানুষ যখন মারা যায় আর কি, তখন তারা যে ফিল গুলো করছে ওখানে বসে, আমাদেরকে তারা দেখতে পাচ্ছে, তারা আমাদের সব কথা শুনতে পাচ্ছে, তারা আমাদেরকে ছোঁয়ার চেষ্টা করছে, এমনকি আমাদেরকে বলছেও যে দেখ এই তো পাশেই আছে, আমার কথাটা শোন, বোঝার চেষ্টা কর। এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়, কারণ এটা আমার গল্পটা আমার ঠাম্মা এবং আমার বাবার থেকেই শোনা। কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না, আমরা শুধু বসে আছি এবং একটা অদ্ভুত কানেকশন বা বন্ড ফিল করতে পারছি, কিন্তু আমাদের পাশেই যে মানুষটা বসে আছে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। এটা খুব একটা কষ্টের জায়গা। তো এইটা যখন শুট করছিলাম তখন আমি খুব রিয়েলাইজ করেছিলাম এবং আমি খুব ফিল করছিলাম, কারণ আমার বাবা এই আর 1 মাস পরে 10 বছর মানে পূর্ণ হবে বাবার মৃত্যু আর কি, এবং 10 ওই আর কি মানে চলে যাওয়া। হ্যাঁ, আর 10 বছর বাবাকে ছেড়ে কাটাচ্ছি, এটা আমার কাছে খুব বড় ব্যাপার আর কি। আমার ওই খারাপ লাগাতেই, বিচ্ছেদ কথাটা বলতে গেলেই বেশিরভাগ মানুষের ওই খারাপ লাগাটাই প্রথমে আসে। আমি এটা অন্য ভাবছি যে এই যে ভৌতিক ক্রিয়া বা ধরো এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এইগুলোতে দুজনের বিশ্বাস আছে? বা কোনোদিন কোন একটা রাস্তা দিয়ে যেতে গিয়ে হট করে একটু গায়ের পশমটা একটু দাঁড়িয়ে গেল? আমি বিলিভ করি, আমার না কেন বিলিভ করি, অনেক রিজন আছে। আমার অনেক বন্ধুরা বলে এটা হয় না, এগুলো হয় নাকি। আমি তোর একটা কথা বল, তোর আমি তাকে বলি যে তোর এক্সিস্টেন্স এর কি বিলিভ আছে? লাইক তোর এক্সিস্টেন্সটা তোর অবাক মনে হয় না যে তোটা রক্ত মাংস, তুই তো একটা রোবটের মতনই নাকি? তোর কলকবজা যখন খারাপ হয়ে যায় তুই অকেজো হয়ে যাস লাইক এ রোবট। তোকে সৃষ্টি করলো কে? কোনদিন ভেবে দেখেছিস? সবই তো অবাক করা জিনিস, ব্রহ্মাণ্ডটাই একটু অবাক করার মতো, যে চুপচাপ এক সময় ভাবা যায়। সো কেউ এমনও হয়তো আদার সাইড অফ দ্য প্ল্যানেট বা ওয়ার্ল্ডে কেউ এমন আছে যে বিলিভ করে না যে তুই এক্সিস্ট করিস। সো ইফ উই এক্সিস্ট, তাহলে কোনো আমরা ভূত নাম দিই বা যাই নাম দিই কেন, প্যারানর্মাল বলি, হ্যাঁ, কেন আমাদের মানে না বিশ্বাস করার কারণটা কি? আমরাও একটা অদ্ভুত জীব, ব্রহ্মাণ্ডেরও সবকিছু যা হচ্ছে এটা অদ্ভুত টাইপ সবকিছু হচ্ছে। এই যে মেঘ হয়, বৃষ্টি হয়, ঠিক আছে, এই যে প্ল্যানেটের এদিক ওদিক হওয়াতে মানুষ বলে শরীর খারাপ হয়েছে, এই যে আংটি পড়ে আছি হালকা, এগুলো অনেকে বলে অবিশ্বাসের জিনিস, অনেকে বলে এটার মধ্যে সায়েন্স আছে, ঠিক আছে। তো সবকিছুরই না একটু গোলমেলে ব্যাপার, সবকিছুটাই বিলিভ করো কি না করো এরকম। এই যে ভূত বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এই যে জিনিসটা নেই, এটা না বিশ্বাস করার আমরা হিউম্যানসরা
কিন্তু অঙ্কুশ তোমার বাড়ি যেখানে, হ্যাঁ তুমি পুরো একেবারে এখন সিটি বা টাউনের ছেলে নয়, সেখানে অনেকে বলে যে গ্রামাঞ্চল বা একটু সাবাব জায়গা সেই সব তারা নাকি একটু ফাঁকা জায়গা সেগুলো ফিল করা যায়, কারণ ওখানে কবরস্থান বা ওরকম যেই কবরস্থানে যে আমরা যেরকম তোমাদের ছবিতে পরিপাটি কবরস্থান দেখছি সেরকম কিন্তু আদপে হয় না। হ্যাঁ, তো এরকম জায়গাতে একটু বেশি ফিল করা যায়, শান্ত জায়গায়। আমি বলতে চাইছি যে এরকম জায়গায় কি তোমরা ফিল করেছো কোনোদিন, বা না আমি দেখো আমি তো কাছের মানুষদের ফিল করা যায়? আমি তো কলকাতাতেই জন্মেছি এবং বড় হয়েছে এবং সবকিছু আমি তো আমার পাড়াতেই ফিল করেছি। মানে এরকম নয় যে ফাঁকা জায়গাতে তুমি ফিল করবে, কারণ পুরোটাই না মানে যিনি মারা যাচ্ছেন তাকে কিভাবে আমরা মানে লেট গো করছি এটা খুব ম্যাটার করে, জানো তো। কারণ আমার পাড়াতেই হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একজন সুইসাইড করেছিলেন না পা হড়কে পড়ে গেছিলেন, এখন অব্দি সেটা জানা যায়নি, কিন্তু কালী পুজোর দিন উনি সকালবেলা ভোরবেলা উনি মারা যান তো ছাদ থেকে পড়ে। তো আমার ঠাম্মা প্রচন্ড এসব নিয়ে পড়াশোনা করতেন এবং ভীষণ নলেজ রাখতেন। আর আমার ঠাম্মা তখন আমরা খুব ছোট, তো আমার ঠাম্মা আমাদেরকে বলে রেখেছিল যে পার্টিকুলারলি, আর ওদের বাড়ি থেকে ওই ক্রিয়া বলে না কাজকর্ম ওইগুলো কিছু করা হয়নি ভালো করে। তো আমার ঠাম্মা বারবার করে বলতেন যে তোমরা খেলো, শাঁকে পু পড়ার আগে চলে আসবে আর চুল টুল ছেড়ে ওইভাবে ঘুরো টুরো। কিন্তু বাচ্চার তো আমরা ছোট ছিলাম ওই জন্য ভয় দেখানো, ওখানে যাবে না, এই করবে না ওই করবে, ওইগুলো কোনোদিনই বলতো না। কিন্তু একদিন সত্যি আমি ফিল করেছিলাম, আমি সাইকেলিং করছিলাম, সাইকেল চালাচ্ছিলাম, আমার চুল টুলো খোলা ছিল, সন্ধে হয়ে গেছে, অতটাও খেয়াল নেই, বন্ধুদের সাথে ঘুরছি, হঠাৎ পার্টিকুলারলি ওই জায়গাটা যেখানটা যেতে একটু বারণ করেছিল যে ওখানে যেও না যতদিন না কাজকর্ম করছে, যখন ক্রস করছি পুরো মনে হচ্ছে আমার সাইকেলটা চলছেই না। এটা আমি জীবনে এই এত বছরের আমার লাইফ আমি একবারই কিন্তু জীবনে আমি অনুভব করেছি, মনে হচ্ছে আমার সাইকেলটা চলছেই না। কিছু ফ্র্যাকশন অফ আ সেকেন্ড আমি ফিল করলাম, তারপর আমি বাড়ি চলে এলাম, খুব ভয় পেয়ে বাড়ি চলে এলাম, এবং বাড়িতে আমি কাউকে কিছু বলিনি কারণ অন্যায় করেছিলাম, সন্ধে হয়ে গেছিল বলে। কিন্তু যা হয় তারপরে চোখটা লাল হয়ে গেল, হালকা জ্বর এলো, আমার ঠাম্মা দেখেই বললো যে হ্যাঁ ওর একটু ইয়ে লেগেছে, তো ঠিক আছে ওটা অসুবিধা নেই, ঠিক করে দেওয়া যাবে। মানে শুধু গ্রামে গঞ্জে হয় তা নয়, কলকাতাতেও হয়। আচ্ছা, এইবার আমি আরেকটা প্রশ্ন যেটা দিয়ে শুরু করলাম, আমার এটা মনে হয় খুব জরুরি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই গল্পে তো একটা প্রেমও আছে, এবং আমি যেটা বললাম যে একটা পাওয়ার প্যাক্ট কাপল, আমি বিশ্বাস করি এটা যে তোমাদের এতদিনের সম্পর্কে, এবং যেটা না একটা মানে বন্ধু বান্ধবদের মতো দেখি, কিন্তু টলিপাড়া বা টলিউডে দু জায়গায় দেখছি যে এই খুব ছেড়ে দেওয়া। হ্যাঁ, মানে আমি বলছি যে সম্পর্কের বিচ্ছেদ। আমার মা বাবাকে যখন জিজ্ঞেস করি বলে এটা তো টলিউডে আগে হয়েছে, এখন দেখে এখন রিসেন্ট হচ্ছে। তোমাদের কি মনে হয় বলতো, কি কারণে এই সম্পর্কগুলো এইভাবে কেটে যাচ্ছে? এতদিনের সম্পর্ক, যারা এতদিন ধরে দুজনকে দেখেছে, আমি নাম কারণ নেব না, বাট একের পর এক কনস্ট্যান্ট গত এক বছরে আমরা এতজনকে দেখছি, শুধু আমি টলিউড বলছি না, কিন্তু বলিউডেও সেম জিনিস। আমি বলিউড যদি সামান্তা প্রভুর কথা বলতে পারি, টলিউডে আমি নাম নিচ্ছি না, কিন্তু এক একজন, কি মনে হয় কি কারণে এই সম্পর্কগুলো মানে হচ্ছে না? আমার কাছে যেমন দেখো সম্পর্ক আমার মানে কেউ বাজে ভাবে নিও না, বাট আমার কাছে প্রথম সম্পর্ক বলতে ওই, তার আগে আমার কোনো সম্পর্ক ছিল না, হওয়ার কথাও না, কারণ একটা 15-16 বছরের মেয়ের তার আগে সম্পর্ক হয়ও না। তো আমার কাছে সম্পর্কটা না অ্যাকচুয়ালি ওই বয়ফ্রেন্ড আছে, হাত ধরে ঘুরলাম, খেলাম, মজা করলাম, সেটা নয়। আমার কাছে আবার একটা বাবা মায়ের মতনই সে, মানে যেমন বাবা মায়ের সাথে ঝগড়া হলে আমি তাকে ছাড়তে পারবো না, তেমন আমার কাছে সম্পর্কও তাই। মানে হঠাৎ করে আমার ঝগড়া হলো বা মনে হলো ঘুম থেকে উঠে থাকবো না একসাথে, এটা অ্যাকচুয়ালি যারা প্রপার রিলেশনশিপে বা খুব সিরিয়াস রিলেশনশিপে আছে এবং খুব সম্পর্কের সেই ভ্যালুটা বোঝে, তারা না একদিনে কেউ ডিসিশন ওইভাবে নিতে পারে না, এটা আমার মনে হয়। কারণ আমারও আমার মায়ের সাথে অনেক ঝামেলা হয়, তা বলে আমি তো মাকে ছেড়ে দিইনি বা মা আমাকে ছেড়ে দেয়নি। তো আমার কাছে আমি এটাকে এইভাবেই দেখি, এটা আমি অনেক জায়গায় বলেছি আর আজকেও মানে সেম কথাটাই বলবো। আবার অন্যদিকে একটা একাংশ এটাও বলে যে চয়েসেস আর মোর মানুষের কাছে। অঙ্কুশ, তোমার কি মনে হয়? হ্যাঁ অবশ্যই, অ্যাকচুয়ালি কি হয় না, একটা সময় না, মানে আমি যদি অনেক আগেকার কথা বলি, সেই সময় কি হতো না, এই যে বিয়ের পর যে তুমি তোমার স্বামীকে পরমেশ্বর মেনে চলবে, ওনার সব কথা শুনবো, তোমার ঈশ্বরের মতো, এগুলো মাথার মধ্যে আমার পুট করা হতো, এবং পেরেন্টসরাই বাবা মারাই পুট করতেন, কিন্তু ঠিক আছে যে মানে উনি যদি গায়েও হাত তোলেন মেনে নেবে, ভাববে তোমাকে শিক্ষা দিচ্ছেন উনি, এইগুলো না তখনকার ভাবনা চিন্তা ছিল।
তো সামহাও না মানে একটা একটা সম্পর্কে যদি নাও কারো থাকতে ইচ্ছা করতো, একটা ভয়ে একটা জোর করে থাকার ব্যাপার থাকতো, হয়তো কেউই সুখী নয় কিন্তু মনে হতো যেন পাপ হবে ছেড়ে দিলে। আমি বলবো কোথাও না কোথাও এখন একটা পজিটিভ দিক হচ্ছে যে এই ভাবনাটা বেরিয়ে যাওয়াটা, বা এখন এই ভাবনাটা ইয়াং জেনারেশনের মধ্যে না থাকাটাও ইজ আ পজিটিভ থিং। এটা কিন্তু পজিটিভ, ওই জোর করে একটা রিলেশনে থাকা যায় না কখনো, সেটা কিন্তু একটা পজিটিভ। আমি যদি বলে পজিটিভ দিকটা যদি আমি ধরে চলি, সো ইটস বেটার যে দম বন্ধ করে থাকা, এইগুলো কিন্তু যে এখন করে না এখনকার জেনারেশন, উইচ ইজ গুড। সুখে থাকো, ভালো থাকো, আলটিমেটলি মুখে যদি হাসি থাকে, হাসি ফুটে আসে, দ্যাটস এনাফ। এখনকার জেনারেশনের কাছে না তো সময় নেই সত্যি কথা বলতে, যে মানে আমি একটু ওর থেকে একটু মানে অমত আর কি ব্যাপারে। ও যেটা বললো সেটাতে আমি একদম এগ্রি করছি যে ভায়োলেন্স বা গায়ে হাত তোলা, স্বামী বলে গায়ে হাত তুলতে পারে, স্বামী যদি গায়ে হাত তুলতে পারে তাহলে বউও গায়ে হাত তুলতে পারে। মানে আমার বর যদি আমার একটা চড় মারে আমিও টেনে আরেকটা চড় মারবো, এটা যদি হয় ঠিক আছে। কিন্তু তুমি অন্যায় করে যাচ্ছ, আমি ওটা সহ্য করে মুখ বুজে বর বলে থাকছি, এইটা আমিও মানি না, এটা কোনোদিন হয় না। দুটো জিনিস হয়, একটা হয় যে তুমি খেলো ভাবছো সম্পর্কটাকে, ইটস ফর ফান, ফর খেলো, দ্যাট ইজ আ সেপারেট থিং। বাট একটা হয় যে সত্যিই বলছি, একটা হয় যে যখন তোমার কোনো ইস্যুস মনে হচ্ছে, কিছু ফিল হচ্ছে, কাজে মন বসছে না, বাড়িতে অশান্তি বেশি হচ্ছে, তাহলে সেখান থেকে বেরিয়ে নিজেকে গ্রো করাটা অনেক বেটার। এই যে সমাজ কি বললো কি না বললো, এইগুলো দুটোই দিক আছে, কিন্তু আমি ওই জিনিসটাকে খুব ইয়ে করি, মানে নেগেটিভ ভাবে দেখি আর কি, যে জিনিসটা ওরা প্রথম থেকে একটা খেলো মাইন্ডসেট থাকে আর কি, কাইন্ড অফ। যেটা এখন অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম লোকজনের, বিয়েটাকেও খেলো ভাবছি। ধরো পার্সোনাল লাইফে কোনো ইস্যু নেই, সবই ঠিকঠাক, কিন্তু বাইরে বেরিয়ে কোথাও একটা প্রেম বা কিছু করার একটা প্রবণতা, ঠিক আছে, একটা ইন্টেনশন, লাইফটাকে এক্সাইটিং করার একটা ইন্টেনশন, ঠিক আছে, এইগুলো প্রচুর হচ্ছে এখন, অনেক হচ্ছে। আমি সেইটা আমি এগেনস্টে বলছি, বাট আদারওয়াইজ না অনেক সময় আছে যে যেগুলো আগে যেটা হতো 30 বছর 40 বছর না মানুষ দম বন্ধ করে কাটিয়ে দিত, এবং তারপর না দেখছি কারুর সাথে গল্প করছে যে আমার কষ্টের জীবন আর তোকে কি বলবো, 50 বছর তো এইভাবেই কাটিয়ে দিলাম, কোনোদিন একটা মুখে রাগ কাটিনি, কোনোদিন একটা টু শব্দ করিনি। কি হলো তাহলে, এটা কিসে কি প্রমাণ করলে, কি অনেস্টি প্রমাণ করলে, কি সততার প্রমাণ করলে তুমি সারা জীবনে মানে এই ধুকতে ধুকতে বেঁচে। এখনকার জেনারেশন ওইটা ভালো বলবো যে ওরা ডোন্ট কেয়ার, চলো ভাই বেরো, অনেক হয়েছে, কি সমাজ কি বললাম আর কিছু যায় আসে না, আমি খুশি আছি, আমি খুশি আছি। কিন্তু অনেকে আছে যারা পুরো জিনিসটাকে খেলো করে দেয়, পুরো রিলেশনটাকে খেলো ভাবে, মানে হয়তো আমি অনেককে চিনি, আমাদের তিনি বলে না ফ্র্যাটার্নিটি, আমাদের আশেপাশে এত লোকজনকে দেখেছি খেলো করতে, না জিনিসটাকে মানে সম্পর্কটাকে খেলো করতে। না আমি অনেক দেখেছি যে আমি কিছু কিছু মেয়ে হোক কি ছেলে হোক, আমি অনেকেই আসবে জানি যারা আমি দেখতে পাচ্ছি না কোনো রিলেশনে সিরিয়াস হতে পারবে না, হঠাৎ দেখছি তার বিয়ের নিউজ, ঠিক আছে, এবং বিয়ে করছেও। আমি বললাম যে আমি না তাকে বলছি, বা বিয়ে করছিস শুধরে গেলি, হ্যাঁ ভাই বাড়িতে প্রেশার, মানে কুল অ্যাটিটিউড। ঠিক বিয়ের 2 মাস পর আবার কিছু না কিছু কেচ্ছা শুরু করলো আর কি, তুমি বিয়েটা করলি কেন, মানে কোনো সম্পর্কের প্রতি আস্থা নেই। হ্যাঁ মানে তাহলে তুমি সিঙ্গেল থাকো, তুমি ওপেন থাকো না। অনেকে আমার এরকম অনেক বন্ধু আছে কিন্তু জানো তো, যারা খুবই ওপেন, এবং আমি তাদেরকে ফোন করে কিরে এখন কোন বয়ফ্রেন্ড, মানে জানি ও ওপেন, তাদেরকে আমি কোনোদিন দোষ দিচ্ছি না, কিন্তু আমি ওই সমাজের সামনে খুব ভালো সেজে আমি একদম তোমার যোগ্য বউ হয়ে উঠবো, বাকিদের বদনাম হয় না। আরেকটা খুব খারাপ লাগে যারা নিজেরাও জানে যে উই আর নট সিরিয়াস, উই ক্যান নট বি সিরিয়াস, মানে উই আর নট, মানে উই ক্যান নট বি সিরিয়াস, নিজের উপরে ওইটা জানে আমি কোনোদিন হতে পারবো না সিরিয়াস, তারা না মানে সন্তান নেওয়া এই নেওয়া সেই অব্দিও চলে যায়, কারণ ওরা এটাকে ভাবে দেখলো তো মাস্ট ফ্যাক্টর, এগুলো একদম এখন গরমকালে এসি লাগানোর মতো আর কি, এগুলো তো এখন নেসেসিটি মাস্ট, এগুলো তো নাহলে সমাজ কি বলবে। কিন্তু তখন না ওই সেই বেবি সাফার করে, সেই বাচ্চাটা সাফার করে, হঠাৎ করে জন্ম থেকে দেখছে বাবা মায়ের মধ্যে একটা ডিফারেন্স, এইগুলো মানে অনেক লোক আছে, মানুষ আছে যারা মানে এইগুলোকেও খেলো ভাবে, সো সেইগুলো তুমি বলতে পারো। আদারওয়াইজ এখন আমি বলবো যে এখন অনেক ওপেন মাইন্ডেড অনেকে আছে যারা অতটাও এই জিনিসটাকে ওইভাবে ভাবে না, যে বড়রা বললো যে যতই তোমাদের মধ্যে আফটার ম্যারেজ তোমাদের মধ্যে অসুবিধা, এখানে ওর আমি এটা আমরা এমনিই কথাগুলো বলছি না, সিনেমাতেও অনেক পয়েন্টস গুলো আছে, ওর জীবনেও অনেক পয়েন্টস গুলো আছে, যে ওর যে চেস খেলতে ভালোবাসে ওর ক্যারেক্টারটা চন্দ্রবিন্দু ফিল্মে, ওর শ্বশুর শাশুড়ি পছন্দ করে না, ওই জিনিসটা পছন্দ করে না, এবং বর থাকাকালীনও ওটাকে সাপোর্ট করতো, কিন্তু জিনিসটা খুব এগোনোর আগেই ও মারা যায়, কিন্তু শ্বশুর শাশুড়ি কোনোদিন
ইয়ে করে না। সো এই যে তার সত্ত্বেও এই যে থাকা ওদের সাথে শ্বশুর শাশুড়ির জন্য, শ্বশুর শাশুড়ির কথা শুনে আমি কেন চলতে হবো ভাই, আমার ওটা আমি চেস খেলতে, যেটা অন্যায় নয়। তো এই যে এগুলো মেনেও যে থেকে যাওয়া, এইগুলো না আমি দেখেছি এখনকার জেনারেশন খুব একটা অতটা বদল করে না। এবার 2-3 বার বোঝাবে, না বোঝালে বরকে বোঝাবে, বর যদি বলে মা বাবা বলছে কি করব বলো, তাহলে তুমি তখন টাটা বাই বাই ভাও, which is good আমি বলবো। ঠিক। কটা সিনেমা একসাথে করলে তোমরা এখন অব্দি? 5-6টা? 6টা? না আমাদের আমার তো জবে থেকে সিনেমা শুরু হয়েছে, সিনেমা ক্যারিয়ার শুরু হয়েছে, সবগুলোই মনে হয় ওর সাথেই হয়েছে। না তুমি ছোটবেলায় অনেক করেছিলে, হ্যাঁ ছোটবেলায় তো প্রচুর করেছিল, সে তো বিটুল দার সাথে বড়বেলায় ধরো অ্যাজ এ লিড বা কিছু তো একসাথেই। আমরা ম্যাজিক করেছিলাম, লাভ ম্যারেজ করেছি, মির্জা করেছি 3টে, আর এই চন্দ্রবিন্দু 4 নম্বরে শুটিং হয়তো আর 1-2 ছবি করেছি, কিন্তু যদি বলে চন্দ্রবিন্দু রিলিজ নিয়ে 4টে। আচ্ছা একটা কথা বলো, ঐন্দ্রিলাকে প্রশ্নটা করবো, তুমি তো ওর সঙ্গে গ্রো করেছো অভিনেত্রী হিসেবে, ওকে দেখছো, হ্যাঁ, অঙ্কুশের তোমার দেখা সব থেকে ভালো চরিত্র এবং সব থেকে ভালো সিনেমা, মানে যেটা নিয়ে তোমার ইউ আর মানে ট্রুলি হ্যাপি উইথ অঙ্কুশ, কোন সিনেমা বা কোন সিরিজ হতে পারে? সিরিজ যেটা ও করেছে আমি এটাই বলতে, হ্যাঁ মানে এটাই আমি বলতে যাচ্ছিলাম যে সিনেমা তো ডেফিনেটলি ও একটা থেকে একটা গ্রো করেছে, কিন্তু যদি তুমি জেনুইনলি বলো যে মানে চমকে যাওয়া বা সবাই ওকে দেখে চমকে গেছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ও সিরিজটা শিকারপুর, মানে যেখানে ও একটা ক্যারেক্টার এবং কোনো হিরোইজম নেই ওখানে, ওর একটা নিজস্ব ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারের নামটা আমি পেটে আসছে, মুখে আসছে না আমার, কেষ্ট, রাইট, মানে কেষ্ট যে একটা অদ্ভুত ভালোবাসার একটা চরিত্র, আমার মনে হয় এটা ও সব থেকে ভালো ফুটিয়ে তুলতে পেরেছে। এবং ওকে যখন দেখেও ছিল না সবাই, প্রথম ঝলকটা ওরকম চশমা পরা, একটু ওকে আরো ডাউন মেকআপ টেকআপ করে, তেল চ্যাপে চুল করে, ওটা তো কোনোদিন কেউ ফিল্মে, হ্যাঁ চেক শার্টস পরা, সাইকেল করে আসে, আমার মনে হচ্ছে ওটা খুব ভালো। এবং অভিনয়ের দিক থেকেও ওর আর কেজি মানে কৌশিক গাঙ্গুলি, ওর আর কেজির যে জুটিটা ছিল শিকারপুরে, ওটা আমার খুব ভালো লাগে। আমি আরেকটা সিনেমার কথা বলতে পারি যেটাতে আমার খুব তোমাকে ভালো লেগেছে, সেটা ভিলেন। হ্যাঁ আমি জানি না কেন সিনেমাটা সেই সময় অনেক কটা সিনেমা একসঙ্গে রিলিজ করেছিল দুর্গাপূজার সময়, তখন তাই হতো। সত্যি ভালো একটা ছবি লেগেছিল আমার তোমার ক্ষেত্রে। আর আচ্ছা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি একটু এবার এত সিরিয়াস কথার মধ্যে আমি একটু মজাই করি, সেটা হচ্ছে যে যদি দুজনের ভূত হওয়ার সম্ভাবনা থাকতো, যে ইচ্ছা ভূত যদি থাকতো, আমি কয়েকটা নাম বলছি, তাদের সাথে তোমরা কি করতে সেগুলো একটু জানার ইচ্ছা আছে, ঠিক আছে? আমি বলছি, যদি ভূত হওয়ার সম্ভাবনা থাকতো, প্রথমে হচ্ছে আমি যাবো হচ্ছে অঙ্কুশের কাছে, শিবপ্রসাদ। ভূত হওয়ার সময় তুমি যদি ভূত হতে পারতে, মানে তুমি মানুষ, সন্ধ্যেবেলা দিনের বেলা মানুষ হয়ে থাকলে সন্ধ্যেবেলা ভূত হতে, এরকম যদি হতো তাহলে তুমি কি করতে? শিবপ্রসাদ কি করতাম মানে ওদের মানে কি করতাম মানে পাওয়ার দিত বা কিছু কিছু যা করার ইচ্ছে, ভূত হয়ে যেই জিনিস, জামা কাপড় লুকিয়ে রাখতে পারতে, বা শিবুদার সাথে কি করতে, সেটাই হচ্ছে প্রথম। 3টে ফিউচার স্ক্রিপ্ট চুরি করে নিতে, ফিউচার স্ক্রিপ্ট চুরি করে নিতে, মানে লিখে রেখেছে, আচ্ছা হ্যাঁ চুরি করে, বা চরিত্রগুলো নাম চেঞ্জ করে তোমার নাম ঢুকিয়ে দিতে, চুরি করে নিতাম, তারপরে যখন মানুষ হয়ে যেতাম সিনেমা বানাতাম, ভূত হয়ে চুরি করতাম, মানুষের বানিয়ে দিতাম। বেশ। শ্রাবন্তী, এটা একটা ভালো, এটা মনে করিয়েছো ভালো। শ্রাবন্তীকে না ভূত হয়ে যদি আমি কিছুই না করি, যদি একটা বেসিক ভয় দেখাই না, ওর যে কি অবস্থা হবে ওটা আমার নিজের চোখে দেখা। ও বিভৎস ভূতে ভয় পায়, বিভৎস, ও এতটাই ভূতে ভয় পায় না, ওকে নর্মাল এরকম করে জানে, ও জানে মুখের সামনে করছি, এটা ভয় তো কিছু নেই, এটা বাচ্চাকে দেখলে ভয় পায় না ও, না ওই এটাতে কেমনটা হয়ে যায়। আমার কানামাছির সময় আমি ভয় খাইয়েছিলাম, মানে আমরা অনেকে পুরো টিম মিলে ভয় খাইছিলাম, ওটা আমার নিজের চোখে দেখা, মানে পারলে ছবি ছেড়ে চলে যায়, মাটিতে শুয়ে গড়াগড়ি করে হাওয়া হাওয়া করে কাঁদছে, ও জেনে যাবার পরও যেটা প্র্যাঙ্ক ছিল। কিন্তু ভূত হয়ে তুমি ওর থেকে কি নেবে, প্রশ্নটা তো, বা কি করবে তুমি? আমি ওকে ভূত হয়ে না কিছু নেওয়া নেবে কিছু না, ভূত হয়ে ভয়ই দেখাবো আমি, ওটা আমার কাছে এখন চিরস্মরণীয় হয়ে আছে, যে একটা হিরোইন কি করতে পারে, অত সুন্দরী একটা হিরোইন ভূতে ভয় পেলে যে ওর কি রূপ হয়, হ্যাঁ গোটা ঘর দৌড়ে বেড়াতে পারে একটা সুন্দর হিরোইন, বা মাটিতে বসে পা চড়িয়ে কাঁদতে পারে, ওরা আমি আরেকবার। আমাদের সাথেও ঘটেছিল, দুবাইতে আমরা সবাই একসাথে গেছিলাম আর কি, নিজে প্রথমে চুল টুল সামনে এনে পুরো হোটেল লবিটাতে ভূত সেজে এরকম করে দাঁড়িয়ে পড়লো আমাদেরকে ভয় দেখানোর জন্য, আর দারুণ করলো জিনিসটা, আমরা দেখলাম বাহ খুব ভালো লাগছে, চলো 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 বলে যেই হি 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 করতে করতে একটু এগিয়ে গেল, দিয়ে পেছনে আমরা সব নর্মাল দাঁড়িয়ে গেছিলাম, আয় কিরে তোরা আয় আয়, কি হলো তোদের আয়, মানে ইনস্ট্যান্ট ভয় পেয়ে গেল যে আমাদের কি তাহলে সত্যি অ্যাটাক করলো ভূতে, এই লেভেলের ভয় পায়। আরেকজনের নাম শুভশ্রী।
শুভশ্রী। তোমারও আছে একটা লিস্ট। হাসিটা, হাসতে গেলে হাসিটা বন্ধ করে দিতে নাকি? হ্যাঁ, না হাসিটা তো ভালো। ওর তো ইউনিক হাসি, ওর যেটা। শুভশ্রী ওই বাচ্চা দুটোকে চুরি করে নিতাম, ফুচকে দুটোকে। আমার ফেরত দিতে হতো কিন্তু এটা কে 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 নিয়ে গেছে বুঝতে পারবে না তো। ইউবান আর ইয়ালিনীকে টুকুস করে কোলে তুলে নিয়ে চলে যেতাম ভূত হয়ে। আর নুসরাত, দেব এবং জিৎ, এই তিনজন। না না, নুসরাত যাকে দেখে আমি ভূত ভয় পেয়ে যাবে তাকে আমি কি ভয় দেখাবো, ওটা না। আর দেবের থেকে তো দেবের থেকে আমি ভূত তো দেখো অনেক সুপার পাওয়ার থাকে, ও ভাগ্য চুরি করতাম আমি। দেবের থেকে আমি ভাগ্য চুরি করতাম, সাধারণ ভাগ্য। হ্যাঁ, দেবের থেকে ভাগ্য চুরি করতাম। আর জিদ্দার থেকে যত ওয়ার্ড্রপ যা আছে জামা কাপড়, মানে ওই স্টাইল আর ওই যে জামা কাপড় গুলো জিদ্দা পরে, এগুলো জিদ্দাকেই মানায় অবশ্য, আমি পড়লে মানাবে কিনা তাও জানি না। ওয়ার্ড্রপে যা আছে চুরি করে নিতাম ওগুলো। ঠিক। আর ইন্দ্রের কাছে আছে, ইন্দ্রের 4টে নাম রয়েছে শুধু, সবকটাই ছেলে। আবিদ্দা সবকটাই, হ্যাঁ মেয়ে আমি রাখছি না এখানে। আচ্ছা আবিদ্দা। আবিদ্দা যদি হয় তাহলে, যেহেতু আমি অঙ্কুশ ছাড়া কারুর সাথেই আর ছবি করার সুযোগ পাচ্ছি না, কেউ আমায় নিচ্ছে না, আমি যেটা করতাম সেটা হচ্ছে আবিদ্দার মাথায় ঢুকতাম ভূত সেজে, জিনির মতন, দিয়ে আবিদ্দার মাথাটা একটু ঘেঁটে দিতাম, যেখানেই যেত আবিদ্দা শুধু আমার নামই বলতো, ঐন্দ্রিলাকে হিরোইন নিতে হবে, ঐন্দ্রিলাকে হিরোইন নিতে হবে। জিদ্দাকে অ্যাকচুয়ালি গ্ল্যামারটা, মানে ওই স্কিন কালারটা বলো, স্কিনের টেক্সচারটা বলো, চুলের টেক্সচারটা বলো, ওইগুলো। দেব, আমি অঙ্কুশেরও জবাব দিয়ে দিয়েছিলাম, ব্রেন, যে কি ভাবছে, দূর দূর অব্দি 10 বছর কি ভেবে রেখেছে সেটা। এবার এই যে পরের নামটা আছে, সেই পরের নামটা দুজনেই বলতে পারো। বিক্রম, কি করতে তোমরা? এটা একটা কমন নাম রেখেছি আমি। ঢেঁড়সের থেকে কিছু না নেওয়াই ভালো। কেন? এটা হয় নাকি? এটা বেস্ট ফ্রেন্ড তোমার কাছে কিছু লুকিয়ে রাখতে পারতো, কিছু একটা জিনিস, যেটা এরকম কিছু হতে পারতো। ওর অনেক কিছুই লুকিয়ে রেখেছি, ও বিশাল কিছু লুকিয়ে রেখেছে, এবং সেইগুলো সত্যি আমরা জানতাম। মানে সেটা ওকে না কিছু, ভূত হয়ে ওকে আমি ফাঁসিয়ে দেব। না ভূত হয়ে, যেটা আমি জ্যান্ত করতে পারি না সেটা মৃত্যুর পর আমি করে দেবো। ভূত হয়ে ওকে জাস্ট ফলো করব, ও সারাদিনের রুটিন জাস্ট ফলো করব, কিছু না কিছু ধরা পড়বে, আমি জাস্ট ফলো করতে চাই ওকে ভূত হয়ে। কারণ অনেক কিছু আমাদের থেকে আমি জানি লুকিয়ে রেখেছে, যেটা আমরা যেটা বেস্ট ফ্রেন্ডরা যেগুলো জানতে চাই, যে জিনিসগুলো, হ্যাঁ পুরোটা খুলে বলছি না, তাই ওকে শুধু একটা গোটা দিন শুধু ফলো করতে চাই, আমি জানি প্রচুর তথ্য বেরোবে। ঠিক, আমি শেষ প্রশ্নে যাব, এবং তারপর তোমরা সিনেমার ব্যাপারে একটু আমাদের ক্যামেরার সামনে সবাইকে বলবে। শেষ প্রশ্ন দুজনকেই করব, এই বিচ্ছেদ দিয়ে বলছি না, একটা সপ্তাহ ইন্দ্রিলা নেই, এবং তোমার ক্ষেত্রে একটা সপ্তাহ অঙ্কুশ নেই, তোমার মধ্যে কি চলবে? একটা সপ্তাহ বলছি, কিন্তু আমি বছরের পর বছর বলছি না। তোমারটা বলো। একটা সপ্তাহ নেই, মানে নো কানেকশন, ফোন নেই, কিচ্ছু নেই, কোনো যোগাযোগ নেই, ধরাই যাচ্ছে না। না, এটাও ডিপেন্ড করছে যে এটা কি ঝগড়া থেকে হয়েছে। ঝগড়াঝাটি নেই, একদিন সকালবেলা উঠলে দেখলে নেই কাজের। আচ্ছা, না অঙ্কুশ খুব ভালো করেই জানে যে আমি সারাদিন আমি জিম করি, বাড়িতে বসে থাকি, টিভি দেখি, এর থেকে বেশি আমি সত্যি কিছু করি না। এবং আমার অ্যাকচুয়ালি পুরো রুটিনটা বা পুরো প্ল্যানিংটা অ্যাকচুয়ালি খুব এনহ্যান্সড হয় যখন ও না। বাট আমি জানি ও আমি না থাকলে, বাট অনেস্টলি বলছি, আমি বলছি ও না থাকলে তুমি একটা সপ্তাহ, ওটা আমি বেটার বলতে পারবো। কি করবো অনেস্টলি বল, শি গেটস মোর ফোকাসড when I'm not কোনো টাস্ক না থাকলে এটা সম্ভব না। ইয়েস, বিকজ কি হয় আমি এটা দেখেছি ওকে, সেটা কাজের ক্ষেত্রেই হোক, মানে ওয়ার্কআউট বলো বা ওয়ার্ক রিলেটেড এনি জিনিস, বিকজ সামহাও না, মানে আমি থাকাকালীন ওর মাইন্ড একটু আইডল মোডে চলে, মানে একটু রিল্যাক্স মোডে চলে, একটু ল্যাদ মোডে চলে। এন্ড ওর যে অ্যাকচুয়ালি ওর কতটা যে আরো বেশি সিরিয়াস কাজের প্রতি হোক বা যেটাই হোক, সেটা আমার অ্যাবসেন্সে ওটা বেশি ওর মাথাটা ওয়ার্ক করে, বিকজ আরো প্রোডাক্টিভ হয়ে ওঠে ওর মাথাটা। বিকজ কিছুই না, লাইক it's almost been 13 years, 13 to 14 years together. So কি হয় না, আমাদের একসাথে জোনটা একটু ডিফারেন্ট জোন, বিঞ্জ ওয়াচ করা হলো, এই হলো, কোথাও ঘুরতে গেলাম, কোথাও ইয়ে করলাম, কাজের কথা বললে হয়তো একসাথে বলছি। সো অলওয়েজ হি থিংকস কি দেয়ার ইজ সামওয়ান টু টেক কেয়ার অফ, বি ইট ইন ওয়ার্ক মোড, বি ইট ইন এনিথিং, রাইট? সো যখনই যেটা সিচুয়েশনটা বললো তো আরো, বিকজ যোগাযোগও পর্যন্ত নেই, রাইট? সো তখন না ওর অ্যাকচুয়ালি ওর যে ক্যাপাবিলিটি
যে কোনো জিনিসে বলো, ইভেন্ট স্টার্ট করে এখানে একটা ফোন করে মিটিং এ চলে গেল, না এটা আমায় করতে হবে, এবার আমাকে নেক্সট 2 বছরের প্ল্যান করে নিতে হবে, আমি এখানে যেতে হবে এখানে, ওটা আমার অ্যাবসেন্সে আরো বেটার মাথা কাজ করে, বিকজ দেন শি থিংস যে নো এখন তো নেই, আই হ্যাভ টু বি মোর রেসপন্সিবল, আমার মানে হয় না মানে সাপোর্ট হ্যান্ড বলে ওরকম, আই হ্যাভ টু বি মোর রেসপন্সিবল। সো কারণ আমি এটাও দেখেছি যে ওকে আমি এটা দেখেছি বলে বলছি, আমার এমন অনেক সিচুয়েশন, আমি আগে লন্ডন চলে গেছিলাম এসকে মুভিজেরই, এইটাই তো চন্দ্রবিন্দু করতে, আমি আগে ধরো চন্দ্রবিন্দু সরি আমার আগে একটা যেটা ওগো বিদেশি সিনেমাটা বেরিয়েছিল, তো সেইটা ও ছিল না, তো আমি আগে চলে গেছিলাম। সো 15 days, আর লন্ডন মানে এখানকার টাইম জোন ডিফারেন্ট, ওখানে কন্টিনিউয়াস শুটিং করছি, ফোনে অত কথা হতো না, একদম স্টপ তো তা না, অত কথা হতো না। ট্রাস্ট মি ওই 15 days না, তার আগে কোনোদিন হয়নি, ও 15 days 5 to 6 কেজি কমিয়ে নিয়েছে, 4 to 5 কেজি কমিয়ে নিয়েছে, কারণ এভরিডে জিম যেত ডেডিকেটেডলি, প্রত্যেকটা কাজ পরে কি করবে না করবে পুরোটা ছিল, আমি তোমার এরকম কোনোদিন দেখিনি, বিকজ কি হয়েছে না ওর তো ওই যে আড্ডা মারার লোকটা নেই, রাতে বিঞ্জ ওয়াচ কর, আর আরেকটা জিনিস আরো বেশি হয়, বিকজ আমি না থাকলে ও আমার সাথে সাথে তো 99% জিনিসগুলো করে, টিভি দেখা, সিনেমা যাওয়া, রেস্টুরেন্ট খাওয়া, এই করা, আড্ডা মারা, কোথাও যাওয়া, বই করা, সবকিছু ওগুলো কমপ্লিটলি অফ। সো যখন কমপ্লিটলি অফ না, কমপ্লিট ওর মাথাটা প্রোডাক্টিভ জায়গায় থাকে। সো আমার মনে হয় 7 দিন পর না, যে বললে যদি সত্যি যোগাযোগও বন্ধ থাকে, 7 দিন আগে আর পরে না মাচ এভলভড ঐন্দ্রিলা হয়েও বেরোবে, দ্যাটস ফর শিওর। ঠিক, এটা তো তুমি ঐন্দ্রিলার উত্তর দিলে, এবার তোমার উত্তরটা তুমি মিস করবে আমার মনে হয়। হ্যাঁ বোর দেখো একসাথে না কি একটা অভ্যেসের ব্যাপার হয়ে গেছে, অবভিয়াসলি এটা বোর্ডাম একটা ইয়াক, বিকজ কি হয় না আমরা যেটা বললাম না 99% জিনিস একসাথেই হয়, আর যে জিনিসগুলো অ্যাকচুয়ালি যে কোনো মানুষ ডেইলি লাইফে সেগুলো করে, টিভি দেখা বলো বা এটাই বলো, সো ওই বাদে না সত্যি সেগুলো একা করতে আর মন হয় না, একদমই মন। আমি এত বাইরে বাইরে শুটিং করেছি, আমি 30 দিন 25 দিনও বাইরে কাটিয়েছি, রাইট? তুমি দেখবে ম্যাক্সিমাম লোকজন টিমের সাথে কোনো একটা ফিল্ম দেখতে যায় বাইরে, অ্যাব্রডে কোনো একটা হলে চলে গেলাম, আমার সেটাও যাই না, কোনটা ধরো ইউনিক জায়গা যেখানে শুটিং হচ্ছে না, শুটিং তো আমরা যেখানে যাই করি, আমি ফ্রি আছি, কিন্তু সেই ইউনিক জায়গাটা না খালি মনে ও থাকলে ভালো হতো, ঠিক আছে, নাহলে এই যে আমি একা এক্সপ্লোর করে নি, তো ফিউচারে কোনদিন যেতেও পারবো না, আমারও যেতে ইচ্ছা করবে না 2 বার করে দেখতে যেতে, ওইগুলোও স্টপ হয়ে যায়। তো কিছুই না, 7 দিন যদি বলে হ্যাঁ একবার খুবই বোরিং একটা, কিন্তু ব্যবস্থা থাকবে। সিনেমাটার ব্যাপারে একটু যদি ক্যামেরায় বলে দাও। হ্যাঁ, সিনেমাটার ব্যাপারে ডেফিনেটলি আমরা ওটার জন্য আজকে এসেছি, এবং আমাদের চন্দ্রবিন্দু ছবিটা রিলিজ হচ্ছে 23শে মে, রাজাদা ডিরেকশন দিয়েছেন, রাজা চন্দ্র, এবং আমার এসকে মুভিজ এর সাথে ফার্স্ট টাইম কাজ আর কি। লন্ডনে শুট করেছি, অনেক দিন শুট করেছি, দিনের পর দিন লন্ডনে গিয়ে ভাবতাম যে কেন শুধু গ্রেভিয়ার্ডে শুট হচ্ছে, কিন্তু ছবিটা করতে করতে বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ ভীষণই ইউনিক, এবং মানে আমি, অনির্বাণদা, অঙ্কুশ ছিল, সাহেব, তুলিকাদি, শান্তিদা, এরা আমরা একসাথে না ওখানে গ্রেভিয়ার্ডে বসেই গল্প করতাম, আড্ডা মারতাম আর কি। তো অনেক স্মৃতি এবং অনেক ভালো ভালো স্মৃতি সেখানকার রয়েছে। আর ফাইনালি আমাদের ছবিটা এখন রিলিজ হচ্ছে, তো আমি এটাই বলবো যে আপনারা হলে গিয়ে ছবি দেখে বিচার করুন, বাড়িতে বসে বিচার না করে। যদি হলে গিয়ে খুব খারাপ লাগে তখন আমরা আছি গালাগাল সবাই শোনার জন্য, কিন্তু ছবিটা যখন রিলিজ হবে তখন প্লিজ সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন। অঙ্কুশ? হ্যাঁ অবশ্যই, সকলকে এটাই বলবো যে 23শে মে রিলিজ করছে চন্দ্রবিন্দু, তো সবাই প্লিজ হলে গিয়ে দেখো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই জনারের ছবি, হরর জনারের ছবি বাংলায় খুবই কম হয়েছে, এবং যখন হয়েছে তখন ওই টিপিক্যাল ওই ভূত স্কেরি, ভূত এসে যাচ্ছে, হ্যাঁ ওরকম না, এটা খুব সুন্দর একটা গল্প, এবং রাজাদা ডিরেক্ট করেছে। তো আমার মনে হয় এই সিনেমাটার এমন একটা ভাবনার উপর দাঁড়িয়ে, যেটা হয়তো সব সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ডে মাথার মধ্যে ঘোরে, যে যাদেরকে আমরা হারিয়েছি তারা এখন কি করছে, তারা যদি সত্যি স্বর্গে থাকুক, যেখানেই থাকুক, অন্য পৃথিবীতে থাকুক, তারা এখন কি করছে, কি ভাবছে, সব সময় আমরা ভাবি। তাই জন্য আমরা বাড়িতে ছবি টাঙিয়ে রাখি, এবং সেটা কাছের মানুষকে কিছু না কিছু বলি, কমিউনিকেট করি সেই ছবির মাধ্যমে। কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে তো ভাবি যে কোথাও না কোথাও তো, ফর এক্সাম্পল আমার বাবা আছে, মা আছে, যারা বাবা মাকে হারিয়েছে, যারা হাজবেন্ড হারিয়েছে, ওয়াইফ হারিয়েছে, ঠাকুমা কে হারিয়েছে, সন্তান হারিয়েছে, সবসময় ভাবি কোথাও না কোথাও তো এরা আছে। তো এই ভাবনা নিয়েই কিন্তু গল্পটা, তো খুব ইমোশনাল একটা টাচি একটা স্টোরি। তো প্লিজ তোমরা থিয়েটারে গিয়ে দেখো 23শে মে থেকে। থ্যাংক ইউ। আমার সঙ্গে ক্যামেরায় সৌম্যদীপ এবং বিশ্বদীপ, আর আমি শুভঙ্কর। ওই নিচে একটা স্ক্রোল বার যাচ্ছে, ওখানে সাবস্ক্রিপশন রয়েছে, মানে সাবস্ক্রাইব রয়েছে, আর একটা পাশে একটা বেল আইকন রয়েছে, ওটা টিপে দিতে হবে। এরকম অনেক সাক্ষাৎকার, আড্ডা, আলোচনা, তথ্য সব জানার জন্য দ্য ওয়ার্ল্ড.in সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।